দর্শক মণ্ডলী সবাইকে আজকে স্বাগত জানাতে চাই। দুজন চিকিৎসক আমাদের সঙ্গে উপস্থিত আছেন, একটি ফ্যামিলি এখানে উপস্থিত আছেন। আর স্বাগত জানাতে চাই ফাইটার্স ফ্যামিলি কোভিড-19 অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলবো এমন দুজন চিকিৎসককে নিয়ে যারা সরাসরি কোভিড-19 বা করোনা সম্পর্কিত রোগীদের চিকিৎসা নিয়োজিত আছেন। এবং আপনারা জানেন যে করোনা প্রবেশের যে পথ, সেই চোখ, কান, নাক, গলা, কানটা ঠিক আসে না, এই যে পথগুলো, এটা আমরা ভয় পাই, এটা কি আমরা ঢেকে রাখি। করোনা ভাইরাস এই চোখ, নাক কিংবা মুখেই প্রবেশ করে। আজকের চিকিৎসক যিনি উপস্থিত আছেন, তিনি একজন এই নাক কান গলা বিশেষজ্ঞ। খুব কাছে গিয়ে তাকে চিকিৎসা দিতে হয়। তারপরে তিনি মাঠে আছেন, তিনি যুদ্ধে আছেন, আছেন তার সহধর্মিনী। আমরা শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। ডক্টর আরিফ ভাই এবং ডক্টর আতিশা রাব্বি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার সাকলাইন রাসেল। কেমন আছেন? ভালো লাগলো। হ্যাঁ, আমি খুবই ভালো আছি। খুবই ভালো লাগলো তোমার অনুষ্ঠানে আসতে পেরে। আলহামদুলিল্লাহ, সব মিলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি জানি যে ফাইটার্স ফ্যামিলি তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে একদম প্রোগ্রামটি আমরা আসলে শুরু করতে চেয়েছিলাম 1 ঘন্টা আগে, পারিনি, কারণ চেম্বারে অনেক পেশেন্ট ছিল। আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা আরেকটু আগে রেকর্ড করতে, কিন্তু আমাদের আজকের গেস্ট আমাদের ডক্টর আতিশা রাব্বি, উনি না খেয়ে আসলে রেকর্ডিং এ বসেছেন। আমার কাছে মনে হয় যে ট্রু ফাইটার্স এর যে সমস্ত বৈশিষ্ট্য থাকা লাগে এই প্রোগ্রামটি রেকর্ড করবার আগে তার প্রত্যেকটা জিনিসই আমরা ফেস করেছি, এবং এটি সৌন্দর্য। এখানে একজন চিকিৎসকের অনেক ত্যাগের মাঝে অনেক কিছু পাওয়া। ডক্টর আরিফ মোর্শেদ খান, যদি একটু আপনার নিজের পরিচয়টা আমাদেরকে দেন। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ মোর্শেদ খান। 1999 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। পরে নাক কান গলা ও হেড নেক সার্জারিতে এফসিপিএস করেছি। বিসিএস চাকরিতে আছি। এই মুহূর্তে আমি কুমিল্লা মেডিকেল কলেজে আছি নাক কান গলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। এবং আমার আপনার সাথে আমার একটু পরিচয়, আপনি আমার মেডিকেল কলেজের বড় ভাই, এর মধ্যে একটা ফিলিংস আছে, আমি একটা ফিলিংস কাজ করছে। আপনি যদি আপনার বেস্ট হাফ, নট বেটার হাফ, বেস্ট হাফের সঙ্গে যদি আমাদের একটু পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, আমার মনে হয় পরিচয়টা ও নিজেই দেখ। হ্যাঁ, জি জি, আপনি যদি একটু বলেন ডক্টর আতিশা রাব্বি। ধন্যবাদ সাকলাইন রাসেল ভাইয়া। আমি ডক্টর আতিশা রাব্বি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমি 2005-এ এমবিবিএস কমপ্লিট করেছি। তারপর 2010-এ 28তম বিসিএস এ জয়েন করেছি। আর অতঃপর 2016-তে আমি এফসিপিএস দ্বিতীয় সেকেন্ড পার্ট পাস করেছি। এফসিপিএস পাস করার পর থেকে 4 বছর কুমিল্লাতে গাইনি প্র্যাকটিসে আছি, গাইনি অবস্টেট্রিক্স প্র্যাকটিসে আছি। আর বর্তমানে আমার পোস্টিং কুমিল্লা ম্যাক্সে আছে আর কি। ও গ্রেট। ডক্টর আরিফ, আপনার কাছে শুরুতে একটা বিষয় আসতে চাই, একটা ফয়সালা আপনার কাছে শুনতে চাই, কারণ আপনি শুধু একজন চিকিৎসক না, আপনি একজন ফ্রন্ট ফাইটার না, আপনি চিকিৎসকদের অধিকার নিয়ে কাজ করেন, তাদের পক্ষে কথা বলেন, চিকিৎসক এবং রোগীর সম্পর্ক বৃদ্ধিতে কাজ করেন, একই সঙ্গে রোগীদের অধিকার রক্ষার জন্য আপনার একটা বিশেষ ভূমিকা আছে। আমরা যতটুকু আপনাকে চিনি, ফ্রন্ট ফাইটার্স কারা আসলে? এইটা আসলে খুবই ট্রিকি একটা কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি একটু ব্রডার সেন্সে চিন্তা করি, হ্যাঁ, দেয়ার আর লট অফ ফ্রন্ট ফাইটার্স। অবভিয়াসলি দ্য ডক্টরস, নার্সেস, অল দ্য হেলথ ওয়ার্কার্স। হসপিটালের ভেতরে যারা কাজ করছে, একদম হসপিটালের গেইটে যে নৈশ প্রহরী বা দিনের বেলা যে গার্ড থাকছে, সে থেকে শুরু করে প্রত্যেকেই একজন ফ্রন্ট ফাইটার ডেফিনেটলি। এখন কারণ হচ্ছে তাদেরকে সবাইকে রোগীর সাথে সরাসরি টাচে, সংস্পর্শে আসতে হচ্ছে। আর আমরা ইন জেনারেল সাধারণভাবে আমরা যেটা বলি, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, গণমাধ্যম বলি, প্রশাসন বলি, সেনাবাহিনী বলি, তারা অবশ্যই করোনা ফাইটার্স বা ফ্রন্ট ফাইটার্স হিসাবেও তাদেরকে বলা যায় ইন বিগার সেন্স। যদি আমি আরো বিগার সেন্সে চিন্তা করি, যে লোকটি জীবিকা বাদ দিয়ে ঘরে বসে আছে, যে বাচ্চাটির পড়াশোনায় খুবই রেগুলার, প্রতিদিন আগে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করতো, সেই বাচ্চাটি যে স্কুলে না গিয়ে বসে আছে বা তার হয়তো স্কুল অফিসিয়ালি বন্ধ,
আমি বলছি যে এমন কিছু কাজ, একটা বাচ্চা খেলার মাঠে প্রতিদিনই যেত, বাবা মার সাথে রাগারাগি করেও যদি যেত, এই বাচ্চাটা যদি খেলার মাঠে না গিয়ে ঘরে বসে আছে, দে আর অলসো করোনা ফাইটার্স। এই জিনিসটাও আমাদের মাথায় রাখি, বিশেষ করে যে লোক দিন আনে দিন খাওয়া লোকটাকেও যখন আমরা ঘরে বসতে বাধ্য করে রেখেছি এবং সে খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছে, সেও কিন্তু করোনা ফাইটার্স। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু র্যাঙ্ক দেম অল, তাহলে কিন্তু আমাকে বলতেই হবে যে অবভিয়াসলি ডক্টরস এন্ড অল দ্য হেলথ ওয়ার্কার্স আর রিয়েল করোনা ফাইটার্স। কারণ আমাকে তো রুগীর গায়ে হাত দিয়ে রুগীটাকে দেখতে হবে। আমি হয়তো জি রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আমি একটা লাঠির বাড়ি দিয়ে অনেক মানুষকে কিন্তু সরিয়ে দিতে পারবো, কিন্তু আমি পেশেন্টকে ডায়াগনোজ করতে পারবো না, রুগীর ট্রিটমেন্ট করতে পারবো না। আমার যে রুগী গলার মধ্যে যদি একটা মাছের কাঁটাও লাগে, সেও যদি হা করে, আমি কাঁটাটা খুলতে হলে আমাকে কিন্তু তার মুখ হা অবস্থায় আমাকে তাকে টাচ করতে হবে এবং সেখান থেকে কাঁটাটা বের করে আনতে হবে। এখন মুখ যে হা করলো বা একটা কাশি দিল, দ্যাট ইজ এন এজিপি, অ্যারোসল জেনারেটিং প্রসিজার। ইটস এ ভেরি রিস্কি থিং। এটা বলা হচ্ছে যে ইটস লাইক ইনটিউবেশন, ইটস লাইক ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, ইটস লাইক অ্যান্ডোস্কোপি। তো এই যে ব্যাপারগুলো, এইটা তো আমাকে অবশ্যই, মানে সবাইকে যদি একসাথে ফ্রন্ট ফাইটার হিসাবে আমরা বলি, in one sense that is good, but in other sense we are undermining the importance of the doctors and the healthcare workers. So এই যে there is a tricky difference, আমার মনে হয় এই জিনিসটা সবার মাথায় একটু রাখা উচিত। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা অনেক কনসাইজ একটা অ্যান্সার পেয়েছি। তার আগে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হলো যে আজকে যখন আমরা ভিডিওটি রেকর্ড করছি, ততদিনে কিন্তু আমরা আমাদের সহকর্মী প্রায় 80 জনের মতো চিকিৎসক বেসরকারি হিসাবে আমরা হারিয়েছি। এই হারানোটা আসলে শোধ করবার মতো নয়, কারণ যে মানুষগুলো চলে গেছেন তাদের রিপ্লেসমেন্ট কখনোই আর এই বাংলাদেশ করতে পারবে না। এই ক্ষতির শেষ নেই। আমরা যারা মারা গেছেন, যারা চিকিৎসক, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, একই সঙ্গে যারা করোনায় মৃত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি ডক্টর আতিশ আপনার কাছে আসতে চাই, এই যে খুব কাছের মানুষ, কোরবানি ঈদ আসলে আমরা দেখি যায় পাশাপাশি যখন গরুগুলোকে জবাই করা হয় তখন অন্য গরুগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। আমরা সেই জন্য কিছুটা নিয়ম মেনেই কিন্তু করি। এটার মধ্যে এক ধরনের আনন্দ আছে, কারণ কোরবানি আমাদেরকে আল্লাহ সেই আনন্দের বার্তা আমাদেরকে দিয়েছেন যারা মুসলিম তাদের ধর্মের জন্য। কিন্তু যখন আমার কলিগ, আমার পাশের থাকা একটা মানুষ আজকে যখন রেকর্ড করছিলেন, আপনি বলছিলেন যে এক ছোট বোন, অল্প বয়সের একটি মেয়ে, একটি চিকিৎসক একজন ছোট্ট একটা শিশু রেখে চলে গেছেন, যে যুদ্ধক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, সেই যুদ্ধক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে, রেহাই পাচ্ছেন না কোনো বিশেষজ্ঞই। এর পরিস্থিতি তো রোগীর সেবা দিচ্ছেন মাঠে থেকে, ভয় লাগে না? ভাইয়া হয়তো লাগেই, কিন্তু ভাইয়া অবস্টেট্রিশিয়ানরা যারা আমরা কাজ করছি, আমাদের আসলে দুইটা ব্যাপার জড়িত থাকে। এক তো হচ্ছে পেশেন্টদের সাথে হচ্ছে আমাদের একটা দায়িত্ববোধ থাকে, যে আমাদের এটা ইচ্ছা করলেই আমরা এড়াতে পারবো না। যাদেরকে হচ্ছে আমরা লাস্ট 9 মাস ধরে দেখেছি, শেষ সময়ে এসে শেষ মানে যখন তার খুব বেশি দরকার, বা এটা আসলে ভাইয়া এমন একটা ইমার্জেন্সি, বা এটা ইচ্ছা করলেই অনেক অনেক ইমার্জেন্সি গুলা আমরা ইচ্ছা করলে প্রিকশন নিয়ে করতে পারি, অনেক কিছু নিয়ে করতে পারি, কিন্তু সিজার বা ডেলিভারি প্রসিডিউরটা এমন একটা ইমার্জেন্সি যেটা ইচ্ছা করলে আমরা আটকাতে পারবো না, মানে যখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত হয়তো এই ঘটনাগুলা চলতে থাকবে। হ্যাঁ, তো এগুলো তো আসলে আমরা এড়াতে পারি না, এবং এই দায়িত্ববোধটা থাকে। এবং হচ্ছে ভয় লাগলেও হচ্ছে আমরা প্রতিনিয়তই আসলে ফেস করছি। এবং কুমিল্লাতে সবচেয়ে বেশি যত ফিজিশিয়ান ইনফেক্টেড হয়েছে, গাইনোকোলজিস্টরাই সবচেয়ে বেশি ইনফেক্টেড হয়েছে। এবং এরা যারা কোভিড ডেডিকেটেড কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করছে, তাদের মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছে যারা কোভিড ডেডিকেটেড এর বাইরে কাজ করছেন, মানে যারা সরকারি চাকরিতে নেই, এরকম আমাদের কলিগ আপারাও আক্রান্ত হয়েছেন। এবং একজন তো একটু খারাপ অবস্থায় আছেন, আনোয়ার খান মডার্নে ভর্তি। খুব ভয় লাগে, খুব খারাপ লাগে। কিন্তু ভাইয়া সবচেয়ে বাইরে হচ্ছে আমরা পেশেন্ট গুলাকে, মানে এটা হচ্ছে দায়িত্বেরও উপরে ভাইয়া, এটা হচ্ছে আমাদের আসলে আত্মার সাথে, আমাদের অবস্টেট্রিশিয়ানদের সাথে জড়িত এক একটা পেশেন্ট, তাদের ডেলিভারি, তাদের হচ্ছে কনসার্ন, যার জন্য হচ্ছে আসলে আমরা বের হয়ে আসি ভাইয়া, ভয় লাগলেও। এর মধ্যেই কাজ করতে হয়, এবং এই কাজ করতে বলি আমরা ফাইটার। জীবন চলতে থাকে, যোদ্ধাদের রং পরিবর্তিত হয়। আজকের সাদা অ্যাপ্রন, এটি আমাদের যোদ্ধাদের ড্রেস। ডক্টর আরিফ মোর্শেদ খান ভাই, আপনার কাছে একটি প্রসঙ্গে না বললেই নয়। এখন আগে একটা কথা ছিল যে আপনার পকেটে টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনি বিমানে উঠবেন, দেশের বাইরে চিকিৎসা করতে যাবেন। করোনা বলছে যে না, তুমি দেশেই থাকো, দেশেই চিকিৎসা করো।
এই সেন্সটা করোনা যদি আগে আসতো তাহলে কি মনে করেন যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক বেশি উন্নত হতো এবং আমাদের যারা আজকে ক্ষমতাবান যারা অর্থশালী তারা কিন্তু দেশেই বাধ্য হয়ে চিকিৎসা নিচ্ছেন কিংবা করোনা তাদেরকে বাধ্য করছে, এমন পরিস্থিতি আসবে নিশ্চয়ই কখনো তারা বোঝে নাই। সে কারণে হয়তোবা আমরা আমাদের দেশের স্ট্রাকচারের দিকে তাকাইনি। এই বিষয়টাকে আপনি এখন কিভাবে ফিল করছেন? এটা আসলে খুবই খুবই একটা গঠনমূলক প্রশ্ন, কিন্তু এটার সরি সাবজেক্ট অ্যারিনাটা এত বেশি বড় যে এটা মানে বলতে গেলে আসলে এটার জন্য আলাদা একটা এপিসোডই লাগবে। আমরা কখনোই খুবই সত্যিকার অর্থে আমি যখনই আমাদের বাজেট বলো, আমাদের টোটাল জাতীয় নীতি যখনই আমি স্টাডি করতে যাই, আমার কাছে খুবই দুঃখ লাগে যে হেলথ সেক্টরকে কখনোই কেউ গুরুত্ব দেয়নি। কারণ এটা সবাই মনে করে হেলথের রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা একটা নন প্রোডাক্টিভ খাত। আমার বাবা যদি বেড রিডেন হয়ে পড়ে থাকে 80 বছর বা 90 বছর বয়সে, তখন উনার পেছনে যে আমাদের যে খরচটা আমরা সবসময় ধরে নিচ্ছি ইটস এ কাইন্ড অফ এ নন প্রোডাক্টিভ খাত। সো সরকারের কাছেও এই ধরনের একটা অ্যাটিটিউড। এই যে আতিশা যেমন আছে, আমার তো মনে হয় যে গাইনোকোলজিস্ট ছাড়া আর যত ডাক্তারের কাছে রুগীরাই যায় তারা কিন্তু 100% দুঃখ নিয়ে যায়, কষ্টকর ব্যাপার, কষ্ট নিয়ে যায়। তো শুধুমাত্র গাইনোকোলজিস্টের কাছে অবস্টেট্রিশিয়ানের কাছে যখন যায় তাদের একটা অমিত সম্ভাবনা থাকে ফ্যামিলিতে একটা বংশের মানুষ বাড়ছে, অতিথি আসছে, এই ধরনের একটা ব্যাপার। তো এই যে মানুষের মধ্যে একটা হেলথ সায়েন্সের ব্যাপারে যে একটা সবসময় একটা মন মরা ভাব বা আমার একটা খরচ হয়ে যাচ্ছে আমি, এই অ্যাটিটিউডটা কিন্তু ইয়ের মধ্যেও আছে, এই যে সরকারের মধ্যেও আছে, যেটা সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখন করোনা, আমি বলছি করোনা কিন্তু নতুন একটা সিচুয়েশন কোনো রেজ করেনি আসলে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই ছিল। আমার কাছে যেটা মনে হয় যে করোনা সবার সমস্যাটাকে জাস্ট এক্সপোজ করে দিয়েছে। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রীর হাজবেন্ড যখন অনেকদিন অসুস্থ ছিলেন, আমাদের অনেক মন্ত্রী, আমি এ ব্যাপারে ফেসবুকে পোস্ট দিয়েছি, আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে জিল্লুর রহমান মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নিয়ে মারা গেছেন, অনেক মন্ত্রী এমপি মাউন্ট এলিজাবেথে সব পৃথিবীর বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে মারা গেছে। এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সবাই কিন্তু মনে করছে যে আমি অসুস্থ হলেই আমি কিন্তু বিদেশে চলে যাব। কিন্তু এখন দেখেন, কালকে তো তুমি জানো, আমরা সবাই জানি একজন বিশিষ্ট শিল্পপতি মারা গেছেন এবং ওনার জন্য কত কিনা করা হলো, চীন থেকে ডাক্তার পর্যন্ত আনা হলো এবং অনলাইন কনফারেন্স অনেকগুলো হলো, লট অফ থিংস। এবং ওই মুহূর্তে ওই বড় হাসপাতালে আরো যারা ভিআইপি ছিলেন তারাই বলছেন যে এমন একটা পরিস্থিতি এই হাসপাতালে তৈরি হয়েছে ওনাকে নিয়ে যেন পুরো হসপিটালে একজন রোগী আছে। বাট হোয়াট ইজ দ্য এন্ড? এন্ড ইজ ইউ হ্যাভ টু ডাই এট সাম মোমেন্ট অফ টাইম। এই যে জীবন এবং মৃত্যুর যে হিসাবটা এবং স্বাস্থ্যের যে গুরুত্বটা, এটা আমার মনে হয় কেউই কখনো দেয়নি। বিশেষ করে এবারে বাজেট দেখে আমার আরো দুঃখ পেতে হলো। এই যে বাজেটের আগে আমরা খালি বলছি যে স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে আসলে কি চিন্তা হচ্ছে? 10,000 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হলো, অথচ দেখো শিক্ষাতে পর্যন্ত 20,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, সব জায়গায় সবকিছু বাড়ানো হয়েছে। কেন রে ভাই? আপনি শিক্ষামন্ত্রীকে নিয়ে বসেন, অর্থমন্ত্রী হি ইজ নট সাপোজ টু নো ইচ এন্ড এভরিথিং। প্ল্যানিং ডিভিশনে যারা আছেন, নোবডি ইজ সাপোজ টু নো এভরিথিং। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে বিচিত্রগামী হয়েছি আমি, তবু হইনি সর্বত্রগামী। অর্থমন্ত্রী তো সব সেক্টর জানবেন না। কিন্তু এই মুহূর্তে আমরা যদি ধরি যে 6 মাস অথবা আগামী 1 বছরও যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে, তো ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল এবং ডেইলি যে খরচ, সেই খরচটা তো বেঁচে গেছে। সেই খরচটা তুমি স্বাস্থ্যে দাও না, সেই খরচটা তুমি মানুষের কৃষি এবং অন্যান্য খাতে দাও না, সেটা তো করা হয়নি। ওই প্রতি বছরের মতো শিক্ষাতেও বাজেট বাড়িয়েছে, প্রযুক্তিতেও বাজেট বাড়িয়েছে, সেইভাবে স্বাস্থ্যতে বাজেট বাড়ানো হয়েছে, দ্যাটস ইট। আমি হিসাব করে দেখলাম স্বাস্থ্যতে আসলে সেই অর্থে তেমন কিছুই করা হয়নি, যদিও আমাদের মাননীয় অর্থমন্ত্রী শুরুতেই বলেছেন যে করোনা কালে আমাদের পুরো সিস্টেমটাকেই অনেক চেঞ্জ করতে হয়েছে। তো এইসব দেখে আমার কাছে ওভারঅল দুঃখ লাগে। তবে করোনা পসিবলি ইট ইজ সাপোজ টু টিচ এভরিবডি এ গুড লেসন। আই ডোন্ট নো কতটুকু কি করতে পারবে, দেখা যাক। আচ্ছা ডক্টর আতিশা রাব্বি, আপনার কাছে একটি বিষয় জানতে চাই এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশের গাইনোকোলজিস্টদেরকে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই। কারণ খুব আমি পাইনি এখন পর্যন্ত কেউ সিজার করবার জন্য দেশের বাইরে যান। ম্যাক্সিমাম লোকই অলমোস্ট 99% লোকই দেশে সিজার করেন। অনেকে আসলে একটা প্ল্যান থাকে যে দেশের বাইরে যদি ডেলিভারি হয় তাহলে হয়তো তার নাগরিকত্বের সুবিধা হবে, সেই কারণে তারা যান। বাট চিকিৎসার জন্য আমার মনে হয় খুব কম লোকই যান। এদিক থেকে গাইনোকোলজিস্টরা ক্রেডিট নিতেই পারে যে আমরা ওই পরিমাণ সফল। কিন্তু তারপরে কিছু মানুষ শুধু চেক আপের জন্য দেশের বাইরে যান। চেক আপের জন্য দেশের বাইরে যেতে হবে, আমাদের হেলথ সেক্টর কি এখন পর্যন্ত এতটাই দুর্বল বলে আপনি মনে করেন?
অবশ্যই না ভাইয়া, এগুলো তো আসলে আমাদের হচ্ছে কার কতটুকু ক্ষমতা আছে বাইরে যাওয়ার, কার কতটুকু মানে বিশ্বস্ততা আছে দেশের মানুষের প্রতি বা দেশের ডক্টরদের প্রতি, তার উপর ডিপেন্ড করে। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে যেগুলো মানে গাইনির ক্ষেত্রে বা যেগুলো আমরা দেখেছি যে এখন ইদানিং হয়েছে ইনফার্টিলিটি, এন্ডোক্রাইনোলজিতে সাবস্পেশালিটি হচ্ছে, অনকোলজিতে হচ্ছে, আমাদের ম্যাডামরা কাজ করছেন। তারপরেও ভাইয়া সংখ্যাটা অনেক কম, বা আরো আগে থেকে আমরা যখন পাশ করেছি 2016-তে, তখন থেকে আমরা দেখছি যে এরকম চর্চা হচ্ছে। সেটা যদি আরো আগে থেকে হতো, আরো যদি 10 বছর আগে থেকে হতো, তাহলে হয়তো আমাদের ক্ষেত্রে অন্তত বাইরে যাওয়ার হারটা আরো অনেক কমে আসতো। এখন যেমন ইনফার্টিলিটিতে বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে, এখন হচ্ছে আমাদের দেশেই অনেক ভালো কাজ হচ্ছে, বা মানে গাইনি অনকোলজিতে বা ফিটো ম্যাটার্নাল মেডিসিনেও অনেক ভালো কাজ হচ্ছে আমাদের দেশে। তো সেগুলো হচ্ছে চর্চা করা ভাইয়া, আর আমাদেরকেও সুযোগ করে দেওয়া, আর জনগণদের মধ্যেও একটা বিশ্বস্ততা তৈরি করতে হবে যে আমরা কি পরিমাণ কাজ করছি, সাথে করে মার্কেটিং যেটা করা ভাইয়া, ওদেরকে জানানো যে আমাদের এখানে এরকম এরকম কাজ, সুযোগ সুবিধাগুলো হচ্ছে, যেটা বাইরের দেশে অ্যাভেলেবিলিটি। তারপরেও কিছু মানুষ থাকে যে মানে যারা পছন্দ করে বাইরে যেতে, যারা হচ্ছে মানে বিয়ের শপিং থেকে শুরু করে সবকিছুতেই বাইরে যায়, সেক্ষেত্রে ডাক্তার দেখানোটাও তাদের কাছে এরকম একটা ব্যাপার। এটা হয়তো তারা যাবেনি, তারপরেও যদি আরো মানে আরো হয়তো 10 বছর পরে দেখা যাবে এই হারটা আরো অনেক কমে আসবে ইনশাল্লাহ। কমে আসবে, এবং আপনার কথা ধরে বলতেছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে একটা সময় কিন্তু প্রথম ছিল, এখন দ্বিতীয় যতটুকু জানি। তারপরে কিন্তু আমরা ড্রেস কিনবার জন্য পাশের দেশে যাই কিংবা আর একটু দূরে যাই। এটি আসলে আমাদের সহজাত একটা প্রবৃত্তি। বিদেশের সবকিছুই ভালো, ভালো। দেশের সবকিছু এবং ওই খারাপ। ওখানে যে দেখা যায় যে ওইসব ড্রেসের গায়ে মেড ইন বাংলাদেশ লেখাও থাকে, ওখান থেকে কিনে আনতে ভাল লাগে, দেশের থেকে কিনতে ভাল লাগে না। এটাই আসলে বাস্তবতা। বেবিদের কথা বলবেন, আপনার বেবি কয়জন? ভাইয়া আমার 2জন বেবি, হুম, হুম। একজন 12 বছর, আর একজন 14 মাসের ছোট, 11.5 আচ্ছা, বছর, 10.5 বছর। আচ্ছা, ওই আচ্ছা। মানে হচ্ছে আমার বিসিএস এর আগেই বেবি দুইটা হয়ে গেছে, এই জন্য আমার ম্যাটারনিটি লিভ পাওয়া হয় নাই। আর আহারে। হচ্ছে এখন হচ্ছে তারা মাশাআল্লাহ একজন ক্লাস 6 এ পড়ে, একজন 4 এ পড়ে। আচ্ছা, একজন 4 এ একজন 6 এ। তো আমরা অনেক সময় বলি যে পাশাপাশি বেবি নেওয়া ভালো। তাদের দুজন একজন আরেকজনের সাপোর্টে মানসিকভাবে হেল্প পাবে। সেরকম কোনো বিষয় আসলে আছে কিনা? অবশ্যই ভাইয়া, আমি মনে করি এটা একটা আল্লাহর রহমত যে মানে আগেই বাবুগুলা হয়ে গেছে, এবং মানে হ্যাঁ। আম্মা মাশাআল্লাহ সুস্থ থাকতে থাকতে এদেরকে একটা সাইজে এনে দিয়েছে। তাহলে আমি যখন ভাইয়া সিএশিপ শুরু করি, প্রথমেই হ্যাঁ। বিসিএস এর পরে কুমিল্লা সদর হাসপাতালে আমি 1 বছর সিএ ছিলাম, কুমিল্লা মেডিকেল কলেজে 2 বছর সিএশিপ করেছি, এবং তখন মানে আমার বেবি মানে ছোটটার বয়স ছিল 1 বছর, তো খুব মানে কষ্ট হতো। তারপরেও আরো ছোট হলে তো আরো কষ্ট হতো, এবং মানে সব ফিমেল ডক্টরসদেরকে আমি তাদেরকে স্যালুট করি, কারণ আমি জানি তাদের প্রত্যেকটা দিনই একটা বিশাল যুদ্ধ। এবং যাদের বেবি আছে, যাদের বেবি নাই, যাদের বিয়েও হয়নি ভাইয়া, তাদেরও এই বিয়ে হয়নি কেন ফেস করাটাও একটা যুদ্ধ, এবং পড়াশোনা করে আসা এই পর্যন্ত। এটা অবশ্যই। আরেকটা এটা একটা হুম, আরেকটা যুদ্ধ। আর ডক্টর আরিফ ভাই, আপনার কাছে এই বিষয়টা আমি একটু শেয়ার করতে চাই যে আগে একটা থিওরি ছিল যে ঘর জামাই হলে অনেক বেশি সুবিধা, কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে থিওরিটা একটু মডিফাই হয়েছে। তারা হচ্ছে যে এলাকা জামাই, মানে আপনি যদি যে এলাকায় আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আপনার মা বাবা থাকে, সেই এলাকায় যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা কাচ্চা মানুষ করা কঠিন হয়ে যায়, কারণ মা বাবা মানুষ ছাড়া আপনাদের দেখবেটা কে? চিকিৎসকদের ক্ষেত্রে এই নির্মম সত্যটা আসলে কতটুকু বাস্তব বলে আপনি মনে করেন? খুবই বাস্তব ভাই, খুবই বাস্তব। এবং মানে চিকিৎসক যেসব মায়েরা তাদের মেয়েকে চিকিৎসক বানান, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে তাদের মেয়েকেও পালতে হয়, আবার নাতি নাতনিকেও পালতে হয়। কারণ মেয়ে কিন্তু সন্তান জন্ম দেওয়ার মা থাকে না, সে থাকে ছাত্রী। আর মেডিকেলের যেহেতু আজীবনের ছাত্রীত্ব, এবং সেই সাথে আসে অনেক বৈষম্যের কথা চলে আসে। অনেকে বলতে পারে যে ছাত্রীত্ব এত দরকার কি, বা অনেকে বলে যে কথা প্রসঙ্গে আমি আসি যে একজন মেয়ে হয়তো দূর দূরান্তে চাকরি করছে, সেখান থেকে সে ট্রেনিং এর জন্য চেষ্টা করে ঢাকায় গেল, তখন দেখা যায় যে অন্য ক্যাডার বা তার যে কন্ট্রোলিং অথরিটি, তারা হয়তো বলছেন যে তোমরা তো গ্রাম ছেড়ে পালিয়ে আসার চেষ্টা করো। কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়, কারণ সে যদি পোস্ট গ্রাজুয়েশন না করতে পারে তাহলে তো তাকে প্রমোশনও দেওয়া হবে না। অথচ যেখানে অন্য ক্যাডারে কিন্তু প্রমোশনের জন্য কিছুই লাগছে না, সময়টা পার হলেই হলো, সাথে বেসিক রিকোয়ারমেন্টস গুলো, দ্যাট ইজ সিনিয়র স্কেল পরীক্ষা বা ফাউন্ডেশন ট্রেনিং বা ডিপার্টমেন্টাল পরীক্ষা, দ্যাটস ইট।
কিন্তু এই জিনিসগুলো ডাক্তাররা কিন্তু প্রপারলি হয়তো বলতে পারছে না। তো এই জন্য দেখা যায় যে মেয়েরা কিন্তু ডেসপারেট টু কিপ দেয়ার কিডস উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, সেটা বাবার দিকেই হোক আর মার দিকে, সাধারণত মেয়েরা মায়ের কাছেই রাখে। এবং ওই নারীরা তারাও বিশেষ করে সেলিউট পাবার যোগ্য, কারণ দুই প্রজন্মকে তারা পালে, মেয়েকেও পালে, দেখা যায় যে মেয়েকেও পালে। এবং সেক্ষেত্রে তারা অন্য ছেলে মেয়ের কাছে একটু মানে পক্ষপাতিত্বের জন্য দোষারোপের শিকার হন, কারণ অন্য ছেলে বা মেয়ে যদি অন্য ডিসিপ্লিনের হয়, তারা বলে যে তুমি তো মেয়ের জন্য খাটছো, ওই মেয়েকে ডাক্তার বানাইছো, আমাদেরকে কিছু বানাইলে না ডাক্তার, আর এখন নাতি নাতনি নিয়ে পড়ে আছো, আর আমাদের বাচ্চারা এখানে সেখানে ঘুরে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু তারা তো অর্থাৎ আমরা বলতেই পারি যে বউ যেমনই হোক, শ্বশুর শাশুড়ি যেন খুব স্ট্রং থাকে, তাদের যেন ফিট থাকে, হেলদি থাকে। ভাইয়া শুধু মানে বউয়ের মানে ছেলের শ্বশুর শাশুড়ি না, মেয়ের শ্বশুর শাশুড়িও, মানে দুই পক্ষেরই দরকার আছে। যেমন কুমিল্লাতে আমি আসার পর থেকে তো আর ঢাকায় আমার আম্মা আব্বা থাকেন, তো কুমিল্লাতে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে আছেন। এবং হচ্ছে এখন পর্যন্ত মানে ভাইয়া আমি শুধু মানে ডাক্তার মা দেখে বলছি না বা এরকম না, যে কোনো বাচ্চার বিকাশের জন্যই আসলে একটা দাদা দাদি বা নানা নানি এটা হচ্ছে খুব দরকার, বিশেষ করে খুবই দরকার, আমার খুবই খুবই দরকার। দরকার। আমার শাশুড়ি তো বেগম রোকেয়া পদকপ্রাপ্ত জোহরা আনিস প্রফেসর, উনি প্রিন্সিপাল ছিলেন ওমেন্স কলেজের। এবং হচ্ছে উনি মানে আমার সবকিছুতে এবং এখন পর্যন্ত মানে সবকিছুতেই হচ্ছে আমি দেখেছি যে মানে উনি খুবই আমাকে মানে উৎসাহ দিয়ে যান, এবং আমার বাচ্চাদেরকেও বলেন যে হ্যাঁ তোমার মা এই পরিশ্রম করে আসে, তোমরা বুঝো না এই সেই। মানে আমার ছেলে তো আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে ঝগড়াই করে যে তুমি এত বেশি কথা বলো, কিন্তু আমি দেখেছি যে আমার কথাগুলো আমার বলা লাগে না যদি উনি না বলে দেন। মানে এটা অনেক অনেক বড় বাচ্চাদের বিকাশের জন্য দরকার। আরে ভাই, দাদা আপনি দাদি তো আবার দিদা নিয়ে। আমার নারীবাদী নিয়ে অনেক কথাবার্তা বলেন, মেয়ে ছেলেদের এই এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা আমি প্রায় সময় পাই। তো আপনার সাথে একটা বিষয় শেয়ার করি। আগেকালকার মেয়েরা কিন্তু একটু শাশুড় শাশুড়ি থেকে দূরে থাকতে চাইতো, কিন্তু তিনি বুদ্ধিমান মেয়ে, যিনি খুব ভালো রিলেশন রাখেন তার শ্বশুর শাশুড়ির সাথে, কারণ নিজের তার নিজের নিজের দায়িত্ব নিজের এবং ফিউচার এই জেনারেশনের সিকিউরিটির জন্য অবশ্যই। এক্স্যাক্টলি এটি আসলে আগের একান্নবর্তী পরিবারগুলোর এটাই ছিল থিওরি, এবং সে সময় বাচ্চাদের মন মানসিকতা এই জন্য এতটা স্ট্রং ছিল। আমি আসলে একদমই। আরিফে এতগুলো কথা বললাম এই মা বাবাকে নিয়ে এই জন্যই যে আপনি চিকিৎসক, আপনি মানুষকে সেবা দিবেন এবং সেবা দিতে দিতে আপনি প্রস্তুত যে আপনার যে হাসপাতালে বসে আপনি একজন রোগীকে সেবা দিচ্ছেন, আপনি আপনার সাংবাদিককে ডাকেন, ওনারাও পর্যন্ত আসতে চান। আমি কথার কথা বলছি, কেউই আসতে চান না আপনার হাসপাতালে। বলে ভাই একটু নিচে নামেন, আপনার একটা ইন্টারভিউ না, আমার আমার চেম্বারে কেউ আসতে চান না, বলে যে ভাই নিচে নামেন, একটা ইন্টারভিউ নিয়ে চলে যাই। কারণ ওটা যুদ্ধক্ষেত্র, ওখানে গেলে আহত বা নিহত হওয়ার একটা ভয় আছে করোনা আক্রান্তর মাধ্যমে। আপনি তো সেখানেই থাকেন, ঘরে যখন ফিরেন সেখানে আপনার বৃদ্ধ মা বাবা থাকে। বলা হয় যে যাদের কোমরবিডিটি আছে, যাদের বয়স বেশি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আতঙ্ক লাগে না যে আমি আমার মা বাবার ক্ষতির কারণ হয়ে যাচ্ছি না? তো না, এটা তো অবশ্যই একটা বড় আতঙ্কের ব্যাপার। তো কথা হচ্ছে যে এর মাঝে আমাকে একটা মানে স্ট্রাইকিং ব্যালেন্সের মধ্যে যেতে হবে। আসলে তো করোনা তো এটা গত 100 বছরে একটা সম্পূর্ণ নতুন ব্যাপার। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো মানুষই এটা আসলে এক্সপিরিয়েন্স না। যেহেতু 100 বছরের বেশি যদি কেউ থেকেও থাকে, তারা তখন অনেক ছোট ছিলেন, আমরা যেটা স্প্যানিশ ফ্লু বলি বা যাই হোক। তো এখন কথা হচ্ছে সেই হিসেবে আমাদের কিন্তু পুরো জিনিসটাকে আসলে অ্যাডজাস্ট করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমার রুগীরা কোথায় যাবে, হ্যাঁ, তো আমাদের দেশে আবার একটা ব্যাপার আছে। আমাদের দেশে কিন্তু আমি পার্সোনালি যেটা ফিল করি, মানে কমপক্ষে 50% রুগী হচ্ছে অনেকটা তারা হুইমসিক্যাল, তাদের রুগী হিসাবে আসতে হবে। বা সরকারি হাসপাতালে যেটা আমরা বলি যে একটু প্যারাসিটামল নিতে হবে, গ্যাসের ওষুধ নিতে হবে, পোর্সেলাইন নিতে হবে, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু বাকি 50% তো অবশ্যই রুগী, এবং তার মাঝে একটা বড় পার্সেন্টেজ তো আছেন খুবই জরুরি রুগী বা ইমার্জেন্সি পেশেন্ট। সেটাকে তো আর আমরা অস্বীকার করতে পারছি না, যেমন আতিশার অবস্ট্রিক রুগীগুলো আর কি। তো আমরা যদি তাদেরকে গুরুত্ব না দেই তাহলে তো আসলে হবে না। আর করোনা নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে তো আছেই যে এটা এটা একটা ইমোশনাল মানে কনফ্লিক্ট, বাট এট এনি কস্ট আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে, আর ওই মা বাবার সাথে ততটুকুই মেনটেন করে। তবে এখানে একটা ব্যাপার আমি অপ্রাসঙ্গিক কিনা আমি জানি না, যে কিছু কিছু জিনিস কিন্তু বলা আছে যে আমরা যেন মানে ওভারলি কনসার্ন হয়ে নাই পড়ি। হ্যাঁ, যেমন ধরো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেমন অ্যাজমাকে এখন কিন্তু নিয়ে আসছে যে ইট ইজ নো মোর রিস্ক ফ্যাক্টর। এটা কিন্তু ভেরি রিসেন্ট আপডেট, এবং দ্যাট ইজ গুড। আমরা কিন্তু অনেক ডাক্তারই কিন্তু মনে করছে যে আমার অ্যাজমা বা আমার বাবার অ্যাজমা, একবার করোনা হলে কিন্তু তিনি বিপদে পড়ে যাবেন। কিন্তু করোনা ইজ ইন আদার ওয়ার্ডস ইটস এ ভেরি বিগ ব্লেসিংস তাদের জন্য যারা এই রোগগুলোর রোগী। যেমন আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলি যে ডায়াবেটিস রোগী কিন্তু লং লিভিং পার্সন, কারণ সে অনেক নিয়ম মেনে চলে। অ্যাজমা রোগী কিন্তু তার মুখে মাস্কটা ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
আমরা নর্মালি অ্যাজমা রোগীদের কি উপদেশ দিতাম? আমরা বলতাম যে আপনি কোথাও ঘুরতে গেলে ধুলাবালুর মধ্যে গেলে মুখে মাস্ক ব্যবহার করেন, ঘর বিছানা যখন ঝাড়ু দেয় বা ঘর ঝাড়ু দেয় তখন আপনি মাস্ক, কিন্তু এগুলো বলা পর্যন্ত রোগীরা কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারতো না। আর প্র্যাকটিক্যালি এটা সম্ভব না যে আমি একটা বাগানে গেলাম, একজন মহিলা বা পুরুষ মাস্ক পরছেন, এটা অন্যরাও এটা পছন্দ করবে না, তিনি করতে পারবেন। এখন কিন্তু করোনা কালে এসে সবাই বাধ্য হচ্ছে মাস্ক পরতে। এই জন্য এমন একটা মারাত্মক কথা বলা হয় যে অ্যাজমা রোগীরা যদি করোনা ট্রিটমেন্ট প্রোটোকলটা ফলো করে, মানে রেগুলার নিয়ম কানুন গুলো ফলো করে এবং পার্সোনাল হাইজিন এবং বিশেষ করে মাস্ক ব্যবহার, ডিস্টেন্স, তারা কিন্তু বছরে একবারও নাকি অ্যাজমা অ্যাটাক তাদের হবে না। খুবই মানে একটা বিশাল ব্যাপার কিন্তু। তো আমরা যদি এই জিনিসগুলো ব্যাপারে আমাদের বাবা মাকে সচেতন রাখি, এখন টেকনিক্যালি অনেক সময় প্রবলেম হয় বয়স্ক ক্ষেত্রে, তারা আসলে কথা শুনতে চান না। অনেক বাবা মাই কিন্তু মাস্ক হয়তো ঠিক মতো ব্যবহার করতে চান না, বা ছেলে অফিস থেকে এসে বাবার কাছে যাবে যে মাস্ক ব্যবহার করবে, বাবা একটু মন খারাপ করেন যে তুই কি ভাবছিস যে আমি করোনা রোগী কিনা। আমার বাবা একবার জ্বর হয়েছিল, আমরা মাস্ক ব্যবহার করে বাবার 3 সামনে সপ্তাহ যেতাম, আগে। এটাতে উনি খুবই খুবই দুঃখ পেয়েছিলেন যে মানে যে এই মাস্ক পরছো কেন, তোমরা কি মনে করো আমি রুগী হয়ে গেছি নাকি। তো এগুলো একটু ট্রিকি সিচুয়েশন, কিন্তু তার মাঝেই আমাদেরকে মানে সেন্টিমেন্ট সবকিছু মিলিয়ে কাজ করতে হবে, বাট ইটস এ ট্রিকি চ্যালেঞ্জিং থিং, কোনো সন্দেহ নেই। তারপরে একটা ব্যালেন্স করে চলতে হবে আর কি, আমাদের একটু দূরত্ব চলতে মেনটেন হবে, করে রাখা, বাট এট দ্য সেম টাইম হ্যাঁ সেটাই। তাদের সেফটিটা মেনটেন করতে। ডক্টর আতিশা, এই যে এত কিছু আমরা ত্যাগ করছি, মানুষ তো অনেক অভিযোগ যে আমরা ডাক্তাররা চেম্বারে নাই, পালিয়েছে, অনেক কথা, একটা নেগেটিভ সাংবাদিকতা বা নেগেটিভ প্রচার, পথে ঘাটে চিকিৎসক এবং রোগীর সম্পর্কের মধ্যে এক ধরনের আস্থাহীনতা। এর মধ্যে কিন্তু আপনারা আমরা সবাই কাজ করে যাচ্ছি, মানুষ সেবা দিচ্ছি, আক্রান্ত হচ্ছে এবং পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে, এবং পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার সংখ্যা চিকিৎসকদের মধ্যেও অনেক বেশি। তারপরে মনে হয় যে মানুষের মন জয় করবার ক্ষেত্রে আমাদের এক ধরনের কষ্ট কাজ করছে, যে তবুও মনে হয় যে আমরা হয়তো বা মানুষদেরকে ঠিক ওভাবে বোঝাতে পারিনি আমাদের এই কষ্টের কথাগুলো, একটা পরিবারের ত্যাগের কথাগুলো, একজন চিকিৎসকের এই হারানোর গল্পগুলো আমরা এখন পর্যন্ত মনে হয় সাধারণ মানুষদেরকে বোঝাতে পারিনি। পুরো বিষয়টি সম্পর্কে আপনার অবজারভেশন কি, মানে আপনি এটাকে কিভাবে দেখেন, ডক্টর আতিশা জি? জি ভাইয়া, এখন কিছুদিন আগে যে রাকিব স্যার মারা গেলেন, যেটা নিয়ে এখনো চলছে, অনেকের ফেসবুকে প্রোফাইলের সাথেই যুক্ত আছে রাকিব স্যারের হত্যার বিচার চাই। এগুলো তো চলছেই। মানুষের মধ্যে উম অসচেতনতা আছে, মানুষের মধ্যে জ্ঞানহীনতা আছে, আম নির্বোধ যারা আচরণ করার তারা তো করবেই। আমাদেরও সচেতন হতে হবে। আর আমি মনে করি যেটা উচিত সেটা হচ্ছে যে আমাদের কাছে অন্তত যেই পেশেন্ট গুলা আসে বা হচ্ছে যারা আমাদের কাছে আসছে আর কি, তাদেরকে একটু সচেতন করা বা তাদেরকে ঠিকমতো কাউন্সেলিং করা, বা হচ্ছে মানে আমাদের পক্ষে যতটুকু সম্ভব। মানে আমি কুমিল্লা মেডিকেল কলেজে যখন ছিলাম, আমি মানে দেখেছি যে এক একটা অ্যাডমিশনে 40টা পেশেন্ট ভর্তি হয়। তার মধ্যে রাপচার ইউটেরাস আসে, এক্লাম্পসিয়া আসে, প্লাসেন্টা প্রেভি আসে, এরকম অনেক হুলস্থুল একটা ব্যাপার। তো এর মধ্যে হচ্ছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আগেই হতো, তো এখন করোনাকালীন পিরিয়ডে মানুষের ধৈর্য কমেছে, মানুষের আহ, উম, মানে দুর্ভোগ যেটা সেটা বেড়েছে, এবং হচ্ছে যার জন্য মানুষ সবকিছুতেই হচ্ছে যারা সামনে আছে তাদেরকে দোষারোপ করে মজা পায়, বা ডাক্তারদেরকে তারা দোষারোপ করে, এটাও তো চিরন্তন। তবে আমাদের কাছে যারা আছে বা আমাদের সাথে যেই সব পেশেন্ট গুলো আসছে, তাদেরকে আমরা যদি একটু কাউন্সিলিং করতে পারি, তাহলে আমরা আমাদের সমস্যাগুলোকে এড়াতে পারবো যারা আমরা কাছে আছি। আমি এটা মনে করি যে কাউন্সিলিংটা আরেকটু মানে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আরেকটু এটার ব্যাপারে আরেকটু মানে সংশোধন। আপনি কাউন্সিলিং এর বিষয়টাতে আপনি অনেক বেশি জোর দিচ্ছেন, তাহলে ভাই আমাদের তো দেখা যায় যে, আচ্ছা জি সাকলাইন, জি জি, একটু অ্যাড করতে চান, আমার হ্যাঁ। আমার মনে হয় এই বিষয়টাতে আমি একটু বলি, এই কারণে যে আমি গ্লোবাল হসপিটাল ভায়োলেন্স নিয়ে আমি কিছু মানে পড়াশোনা করলাম বিভিন্ন কারণে। আমি ওই যে স্যার কনফারেন্সেও এটা নিয়ে প্রেজেন্ট করেছি। এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে আমরা যে বাংলাদেশে যে দেখছি যে হসপিটালে বা অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে যে ডাক্তার বা হেলথ ওয়ার্কার্সদের উপর যে অনেক সময় একটা নির্যাতনের মধ্যে পড়ে যায়, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বিষয়টা কিন্তু সারা পৃথিবী জুড়েই। আমরা আজকে আমাদের রুগীরা বলছে যে ভারতীয় ডাক্তাররা ভগবান, কিন্তু আমরা যদি চিন্তা করি যে নচিকেতার গানটা, যেটা খুবই অপমানজনক ডাক্তারদের জন্য, হ্যাঁ, যে ইয়ে তুমি অত শত ডিগ্রি করে এসেছো, ইয়ে ওই গানটা। তো ও ডাক্তার, তো এখন এটা
এরকম ভাবে কিন্তু বাংলাদেশে এখনো কেউ বলেনি। তার মানে হচ্ছে যে ইন্ডিয়ান জনগণও কিন্তু আবার ইন্ডিয়ান ডাক্তারের ব্যাপারে একই অনুভূতি ফিল করে। এবং ডাক্তাররা আমরা মানে মানে ডাক্তাররা মার খেয়ে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে গত বছর। আপনি তো জানেনই যে সেই ইন্ডিয়ান ডাক্তারের রাইট, রোগীদের হাতে মার খেয়েছিলেন এবং হ্যাঁ সেটি হ্যাঁ হ্যাঁ, সারা দেশে, সারা রাইট দেশে রাইট ছড়িয়ে গিয়েছিল রাইট। আন্দোলন। তো আমরা যে চায়নার কথা বলি, এখন আমাদের করোনার কথা বলি, চায়নাতে কিন্তু হসপিটাল ভায়োলেন্স খুবই মারাত্মক ব্যাপার। এবং এই যে আজকে আমরা ডাক্তার রাকিবের কথা বলছি, উনি যেমন মারা গেছেন, চায়নাতে কিন্তু এরকম মৃত্যুর ঘটনা আছে। আর ওভারঅল কিছু স্টাডিতে বলা হয়েছে যে ওভারঅল সারা বিশ্বে প্রতি 5জন হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে একজন না একজন কোনো না কোনো ভাবে শারীরিক ভাবে হামলার শিকার হয়। এমনকি তুমি যদি অস্ট্রেলিয়ান একটা ইউটিউবে অস্ট্রেলিয়ান ডক্টর হ্যারাসমেন্ট ইন অস্ট্রেলিয়া বলে এতটুকু লিখে সার্চ দাও, তাহলে ইউটিউবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা 2 মিনিটের একটা ভিডিও আছে, যেখানে তারা বলতে চাচ্ছে যে আপনারা কিছুতে 2 থেকে 3 মিনিট আপনারা কিছুতেই ডক্টরদের উপর হ্যারাসমেন্টটা করবেন না। কিন্তু আমার কাছে যে জিনিসটা আমি স্টাডি করে পেয়েছি যে কেন করবে না এই কথাটা ক্লিয়ারলি আসলে কোথাও বলা হচ্ছে না। এখানে একটা ব্যাপার আছে যে আমাদের হেলথ সায়েন্সের যে লিমিটেশন, এটা কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে না। এই যে ডক্টর আতিশা যে সমস্যাগুলোর কথা বললো, যে এক একটা অ্যাডমিশন নাইটে আসলে গাইনি ডিপার্টমেন্টে কি হয়, তুমি আমি ঢাকা মেডিকেল কলেজে যেটা দেখে আসছি, বা ও কুমিল্লা মেডিকেল কলেজের কথা যেটা বললো, যে এই যে রাপচার ইউটেরাস আসছে, এই যে রাপচার অ্যাক্টোপিক প্রেগনেন্সি আসছে, বা একলামশিয়া রোগী আসছে, ব্লাড নাই, কিছু নাই, রোগীর কোনো কাগজপত্র নাই, কোন ব্লাড গ্রুপ কিছুই জানে না। এই যে সিচুয়েশনটা কিন্তু আমরা যদি 5 মিনিটের একটা ভিডিও করে গাইনোকোলজিক্যাল সোসাইটি যদি এটা জনগণকে দেখাতে পারতো, তাহলে জনগণের মাথায় একটা কিছু আসতো। জনগণের মাথায় কিন্তু এখন একটা খুবই মজার ব্যাপার, আমার মেয়ের স্কুলে এক টিচার আরেক টিচারকে তার মাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে উনি হচ্ছে গাইনোকোলজিস্ট, আরেকজন টিচার বলছে ও গাইনোকোলজিস্ট, তাহলে তো পেট কাটে আর টাকা পায়। তাহলে দেখো দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ পিপল আর ইউজিং। ওই টিচাররা কিন্তু ওর কাছ থেকে কলম নিচ্ছে, পেড নিচ্ছে, ছোটখাটো ওই যে বিভিন্ন গিফট নিচ্ছে, আবার উল্টা তাকে মানে হোয়াট ইজ দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ অফ ইন্ট্রোডাকশন, যে ও গাইনি ডাক্তার, তার মানে পেট কাটে এবং টাকা পায়। সো এইখানে কিন্তু আমরা আমাদের ব্যর্থতা আমি একটু বলি, যে আমরা কিন্তু হেলথ সায়েন্সের লিমিটেশনসটা মানুষকে বলতে পারছি না। একটা একটোপিক প্রেগন্যান্সি রোগী, একটা প্লাসেন্টা প্রিভিয়া রোগী, এই যে ডাক্তার রাকিব স্যারকে যেখানে হত্যা করা হলো, আমি যখন এটা মিডিয়াতে বললাম যে স্মিতা পাতিল পর্যন্ত পোস্টপার্টাম কমপ্লিকেশনে মারা গেছে। এখন স্মিতা পাতিল তো রাজবাব্বারের ওয়াইফ, একজন এত বড় একজন অভিনেত্রী। সেই আমাদের সময়কার তো এই সেলিব্রিটি। জিনিসগুলোকে সেই সময়টা ডেফিনেটলি শি ইজ এ বিগ সেলিব্রিটি। তো এখন আমাদেরকে তো জনগণকে এটা জানাতে হবে যে প্রেগন্যান্সি ডাজন্ট মিন সবসময় যে আপনি মিষ্টি মুখ করতে পারবেন, নট অলওয়েজ। আমরা বোধহয় এই জানানোটাতে ভুল করছি। আমাদের রোগীদের ধারণাই হচ্ছে, আজকে দেখো করোনা কালে হুম করে একটা স্টাডি দেওয়া হলো যে 97% রোগী নর্মাল ডেলিভারি হচ্ছে, তাইলে এতগুলো কোথায় হয় নাই কেন? আমার মনে হয় বিএমএ বা গাইনোকোলজিক্যাল সোসাইটি ওজিএসবি থেকে প্রতিবাদ হওয়া উচিত যে ভাই কোথায় আপনি এই 97%-এর স্ট্যাটিস্টিক্সটা পেলেন। এখনো তো গাইনোকোলজিস্টরা বিজি, আজকেও তো আতিশা রুগী দেখে আসলো। তাইলে যদি সবকিছুই নর্মাল হতো, তাইলে এই রুগীরা আসছে কেন? নর্মাল করতে গিয়ে যে রুগী মরে যাচ্ছে, সেইটারও তো প্রতিবেদন পত্রিকায় দেওয়া দরকার বা ইয়েতে দেওয়া দরকার। এই জন্য ডক্টর সোসাইটি গুলোকে আমি মনে করি আরো বেশি অ্যাগ্রেসিভ হওয়া দরকার। আর মানুষের ভায়োলেন্সের পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে আজকের ভোগবাদী পৃথিবীতে আমরা সবকিছু কিন্তু ইচ্ছে করলেই টাকা থাকলে পাচ্ছি, কিন্তু স্বাস্থ্যটা এমন একটা বিষয় সবসময় টাকা দিয়ে হচ্ছে না। কালকে যে শিল্পপতি মারা গেলেন, তিনি কিন্তু বেশ কয়েক কোটি টাকা খরচ করে ফেলছেন, কিন্তু স্বাস্থ্যটা কিন্তু ফিরে পাননি। তো ঠিক তেমনি এটা যে কারো পক্ষেই সম্ভব না, এই কথাটা আমরা বুঝতে পারি। আমার মোবাইল ফোনটা ভালো কাজ না করলে, পকেটে টাকা থাকলে আমি আরেকটা মোবাইল ফোন কিনে ফেলছি। আমার এই বইটা যদি পছন্দ না হয়, আমি আরো 10টা বই কিনতে পারছি। কিন্তু আমার হাতের ব্যথা বা আমার মাথার মাইগ্রেনের পেইনটা তো বদলানোর কোনো উপায় নেই। এই জন্য আমরা মানে সাধারণ মানুষের মধ্যে ডেসপারেট খুব অ্যাটিটিউড কাজ করে, ফ্রাস্ট্রেশন কাজ করে, এবং এটা সম্মিলিত ফল গিয়ে ডাক্তারের উপর ঝাড়ে। এই হচ্ছে আমরা আমরা অনেকটা শেষের দিকে এসেছি ভাই। একটা কথা আমার মনে হয় আরেকটু শেয়ার করে নিতে চাই, সেটি হলো যে হাসপাতালে চিকিৎসা নাই, বেড নাই, পানি নাই, বাথরুম পরিষ্কার নাই, ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, খরচ বেশি, যেটাই ঘটুক না কেন দোষ ডাক্তারের। এটি যেমন রুগীরা বলছে, সেই রকম যারা আমাদের অথরিটি আছে তারাও বলছে। সব দোষ কি একজন ডাক্তারের ঘাড়ে দিতে হবে? চিকিৎসা মানে কি একজন চিকিৎসক? এটাই মানে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে চিকিৎসার যে 6টা কম্পোনেন্টের মধ্যে ডাক্তার একজন। আমি খুব সহজ করে সবসময় বলি যে একটা স্কুলে তো অনেক কিছু আছে। একটা স্কুলে স্কুল অথরিটি আছে, টিচার্স আছে, স্টুডেন্টস আছে, অভিভাবক গ্রুপ আছে। একটা ক্রিকেট ম্যাচে আজকে যে কোনো একটা ক্রিকেট আমাদের যে ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট টিম, তাহলে ক্রিকেট টিমে প্লেয়াররা আছে, ক্রিকেট বোর্ড আছে।
তো এখন কোচ আছে এবং অন্যান্য স্টাফ আছে। তো প্রত্যেকটা একটা বিয়ে বাড়িতেও কিন্তু 3টা দল আছে, বর পক্ষ আছে, কনের পক্ষ আছে এবং ঘটক পক্ষ আছে, কিন্তু টোটাল চিকিৎসা ব্যবস্থার মধ্যে সবাই একটা পক্ষকে দেখে যে দিস ইজ দ্য ডক্টর। Very unfortunately, but nobody knows he is extremely powerless. He has got nothing to do other than providing service to the patient and nothing else. একজন একটা জেলায় কতগুলো আইসিইউ থাকবে, কতগুলো বেড থাকবে ওটার মেডিকেল কলেজ হাসপাতালে, it is not decided by the civil surgeon or the director of that particular hospital. It is decided from the health ministry and also by the MPs and other ministers who are involved in the ওই যে আমরা যেটাকে বলি স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। দিস আর দ্য পিপল হু আর গিভিং দ্য ডিসিশনস। তাইলে তোমার এই যে কোঅর্ডিনেশনের অভাব, এই যে রোগী বেড না পেয়ে যে ডাক্তারের সাথে মারামারি করছে, এবং আমি আরেকটা জিনিস বলি যে একটা রোগী মাটিতে শুয়ে কিভাবে ট্রিটমেন্ট নেবে, এটা কি করে সম্ভব? আমি যদি বলি যে একটা 5 তারকা হোটেলে আমাকে এক রাতে থাকার জন্য 30,000 বা 50,000 টাকা বিল দিতে হবে, কিন্তু সেখানে যদি তারা বলে যে আমরা আপনাকে সব সুবিধা দেব, শুধু রাতের বেলা আপনি মাটিতে শুবেন, ইজ ইট পসিবল? তাহলে আমরা এত সুযোগ সুবিধার মাঝেও কিন্তু ওইটা আমি সহ্য করতে পারছি না। আর আমার রোগীর সবচেয়ে খারাপ অবস্থায় আমি রোগীকে বিছানা পাচ্ছি না, আমি মাটিতে শুয়ে আছি। তো এখানে রোগীরা কি করে ডাক্তারদের প্রতি সহনশীল হবে? এটা তো কোনোদিন সম্ভব না। কিন্তু তাইলে দেখো ওই বেড যে নেই, এটার ব্যর্থতা কিন্তু দায় কিন্তু রাষ্ট্রের, কিন্তু রোগী সবসময় এটার জন্য দোষী করতে ডাক্তারকে, এবং সাচ এ ডিসঅ্যাপয়েন্টিং থিং। এটা ওভারঅল পুরো বিষয়টা বুঝিয়ে না চেঞ্জ করা ছাড়া এটা আসলে প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট। আমাদের যদিও আসলে কথাগুলো পারিবারিক হওয়া কথা, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে পুরো চিকিৎসক ব্যবস্থাটাই তো আমাদের একটা পরিবারের অংশ এবং এটারই ছায়া আমাদের শরীরের মধ্যে থাকে। আমি সর্বশেষ ডক্টর আতিশা রাবে আপনার কাছে একটি কোশ্চেন রাখতে চাই। আপনি মানে আপনার একটি পরিবার, আপনি একটি পরিবারের রিপ্রেজেন্টেটিভ, একজন চিকিৎসক পরিবারের একটি অংশ। এই যে একদিকে রুগীদেরকে সেবা দিতে হবে, সেখানে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, মৃত্যুর খবরগুলো আসছে সহকর্মীদের, ঘরে মা বাবা এবং সন্তানরা আছে, সবাই আপনার মাধ্যমে ইনফেক্টেড হওয়ার একটা ভয়, সবকিছুকে ম্যানেজ করে আবার সেবা দিতে হচ্ছে হাসি মুখে। আপনি নিজে আসলে কিভাবে এগুলো ম্যানেজ করছেন? ভাইয়া, আমি যেটা করছি সেটা হচ্ছে পেশেন্ট দেখার ক্ষেত্রে আমি আমার অ্যাটেন্ডেন্ট যারা আছেন তাদেরকেও বলছি বা সবকিছুতেই যে পেশেন্ট যাতে মাস্ক পরে, সাথে রোগীর অ্যাটেন্ডেন্টসরা যাতে মাস্কটা ব্যবহার করে, এটা খুব জরুরি। আর মানে লোকের সংখ্যা কমানোর জন্য বলছি যে যারা আমার সাথে আছে তাদের সাথে যাতে কম সংখ্যক মানুষ আসে, বা নিরাপদ দূরত্বটা যাতে ঠিক মতো মেনটেন হয়। সার্জারির ক্ষেত্রে তো সবসময় এতটা করা সম্ভব হয় না, তারপরেও প্রপার পিপি সবাই পড়ছে ভাইয়া, যারা ইনফেক্টেড হয়েছে তারাও পড়েছে। ডনিং ডফিং বা কোনো কারণে বা কিভাবে ইনফেক্টেড হয়েছে সেটা আসলে বলা যায় না, কারণ পিপি পড়ার পরেও দেখা গেছে যে ইনফেক্টেড হয়ে গেছে। সাথে হয়তো কোনো একজন কালিগ ছিল যে ইনফেক্টেড ছিল, আমরা খেয়াল করি নাই, কোনোভাবে চলে আসছে, এভাবেই তো ইনফেকশন গুলা হচ্ছে, সেগুলো তো আসলে এড়ানো যাবে না। কাজে প্রত্যেককেই মানে কোভিড সাসপেক্টেড সন্দেহ করে আমাদের কাজ করতে হবে, যে আমাদেরকে সেই রকম সচেতন থাকতে হবে। এবং পেশেন্টকে অবশ্যই, পেশেন্টরা এখনো অ্যাওয়ার না, তারা এখনো মাস্ক পরার ক্ষেত্রে সচেতন না, এবং হচ্ছে পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্টরা সচেতন না, তাদেরকেও বোঝাতে হবে এবং কম সংখ্যক লোক মানে ডিল করতে হবে একসাথে, এবং যাতে অবশ্যই তারা মাস্ক পরিধান করে এবং নিরাপদ দূরত্বটা যাতে অ্যাটলিস্ট মেনটেন করে। আর কাশির শিষ্টাচার, যেটা পেশেন্টরা মুখের সামনে এসেই কাশি দিচ্ছে, মাস্কটা খুলে কাশি দিচ্ছে, কথা বলতে গেলে মাস্কটা তুলতে হচ্ছে, এগুলো একটু মেনটেন করতে হবে আর কি ভাই, এটাই চেষ্টা করছি। তারপরেও আল্লাহ ভরসা, আল্লাহ যদি সবাইকে সাহায্য করেন, সাথে করে আমাদেরকেও সাহায্য করেন। এবং নিশ্চয়ই তিনি করবেন, কারণ এই পৃথিবীটা তৈরি করার সময় তিনি নিশ্চয়ই চিন্তা করেছেন যে আমার অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে, তার মধ্যে একটি গ্রহ, একটি পৃথিবী আমি মানুষের জন্য রাখতে চাই। নিশ্চয়ই তিনি সেটি করোনার জন্য বরাদ্দ দেননি। করোনা এখানে পরগাছা, আমরা নিশ্চয়ই মনে করি যে একসময় এই পরগাছা চলে যাবে। ভাইয়া, আপনার কাছে আসলে আসলে চিকিৎসকদের কথাগুলো চলে আসে, সেটি হলো যে একজন চিকিৎসক, আপনি যে কথাটা শুরুতে বলছিলেন, আমার এক আত্মীয় আছে, তিনি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছিলেন এবং 30 বছর পর তিনি আসলে মেডিকেল অফিসার হিসেবে রিটায়ার করেছেন। তার প্রমোশন হয়নি কারণ তার ডিগ্রি ছিল না। তো আজকে চিকিৎসকদের অধিকার আদায়ের জন্য প্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে তাদের মধ্যে ইউনিটি। চিকিৎসকরা নানা মতে, নানা গ্রুপে, নানা ধর্মে বিভাজিত থাকবে, এটাই সৌন্দর্য, এটাই হওয়া উচিত। তবে অধিকারের প্রশ্নে আমরা মনে করি যে চিকিৎসকদের এক হওয়াটা খুব জরুরি। কিন্তু দেখা যায় কোনো একজন চিকিৎসক বিপদে পড়লে একটি গ্রুপ তার পক্ষে লিখছে, আবার আরেকটি গ্রুপ তার বিপক্ষেও লিখছে। মানে আমরা চিকিৎসকরাও অনেক সময় আমাদের অন্য চিকিৎসকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াই, হয়তোবা নিজের অজান্তে। এটি একটা যেমন ঘটছে, আর একটা যেটা ঘটছে যে আমরা
একটা অংশ আজকে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আমরা অ্যাক্টিভ, আমরা অনেক বেশি প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে। আপনি কি মনে করেন না যে এই বেশি প্রতিক্রিয়াশীল হওয়ার জন্য অন্যান্য ক্যাডার, অন্যান্য পেশার কিছু মানুষ আমাদের স্থায়ীভাবে বিরোধী হয়ে যাচ্ছে? আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনি অমুকদেরকে আপনি টাকা দিচ্ছেন, আমাদেরকে কেন দিবেন না? বা এটাকে তো আমরা এভাবে বলতে পারি যে অমুকদেরকে টাকা দিচ্ছেন এজন্য আপনাকে থ্যাঙ্কস, আমরা চাই আমাদেরকেও দেন। এই যে দুটোর মধ্যে একটা ডিফারেন্স, আমরা এই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে এগুলো আসলে অনেক সময় বজায় থাকছে না। এই ক্ষেত্রে আমাদের করণীয় গুলো কি, বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা? হ্যাঁ, আসলে খুবই সুন্দর প্রশ্ন করেছো সাকলাইন। আমরা যেটা বলি যে সবসময় যে আমাদের দেশের চিকিৎসকদের উপর রোগীরা আস্থা রাখতে পারছে না, কিন্তু আমি যদি বলি যে ডক্টর সাকলাইনের উপর কি রোগীরা আস্থা রাখতে পারছে না, অবশ্যই না। কারণ ডক্টর সাকলাইন কিন্তু তার সেই যোগ্যতা দিয়ে রোগীদের প্রতি সহানুভূতিশীল এবং রোগীদের প্রতি সেই আচরণের মাধ্যমে, তার যোগ্যতার মাধ্যমে কিন্তু তার অবস্থান করে নিয়েছে। এটা সত্য যে কোনো একজন চিকিৎসকের পক্ষেই সকলের চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। কাজে একজন চিকিৎসক যত জনপ্রিয়ই হন না কেন, তিনি অবশ্য জনপ্রিয়তার একটা সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারবেন, কিন্তু তাতে সোসাইটির সামগ্রিক সমস্যার সমাধান হবে না, কারণ একজন মানুষ তো পুরো সোসাইটির দায়িত্ব দিতে পারবেন। তো আমরা যদি যার যার কাজে সর্বোচ্চ সচেষ্ট হই, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব খুব মন থেকে মনে করি আমাদের দেশের 90% রোগী এতই ভালো যে আমরা যদি একটু হাসি মুখে কথা বলি, এটাতেই রোগীরা খুশি। আমাদের অনেক রোগী বলে যে আপনি যে হাসি মুখে কথা বলছেন এটাই তো যথেষ্ট। অন্য অনেকজন হয়তো তা বলছেন, এটা হলো রোগীর বক্তব্য, আমি জানি না, হয়তো রোগী একটু এক্সাজারেট করে বলে, রোগীরা যে সবসময় সত্য বলে সেটাও নয়। তো যাকে পছন্দ করে তাকে একটু বেশি ভালোবাসা নিয়ে বলে, যেমন ডাক্তার সাকলাইন রাসেলের প্রতি অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করে মানুষ অনলাইনে, দেখা যাচ্ছে যে ফেসবুকে আমরা দেখতে পাই। তো এখন রিয়ালিটি হচ্ছে 90% রোগী এরকম থাকে। এখন আমরা যদি বাকি 5, 6, 7% ধরে নিই, তারা একটু টাফ পেশেন্ট, তাদেরকে আমাকে একটু কষ্ট করে ডিল করতে হবে। আর 2-3টা কিন্তু থাকবে একেবারে আনরুলি, বা 1%ও যদি ধরি আনরুলি, এটা তো সমাজে সব জায়গায় আছে। সাকলাইন রাসেল যেহেতু প্রাইভেট কারও চালায়, হোন্ডাও চালায়, আমি যদি বলি যে রাস্তার মধ্যে যতগুলো গর্ত আছে, আমি প্রাইভেট কার চালাতে গেলে কিন্তু সব গর্তের উপর দিয়ে আমাকে চাকা ফেলে যেতে হবে তা না। একটা বড় গর্ত কিন্তু আমি প্রাইভেট কারে 4 চাকার মেধ দিয়ে নিতেই পারি। আর বাইক যেহেতু তুমি চালাও, তুমি তো এটা বলতেই পারবা যে পুরা রাস্তাও যদি ভাঙা থাকে, অল্প একটু জায়গা যদি ভালো থাকে, আমি ওই বাইকের 2 চাকা ওই দিক দিয়ে পার করে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে সব সময় প্রত্যেকে, আর বিশেষ করে আমার কাছে ওই জিনিসটা খারাপ লাগে যে কে কোথায় একটা নেগেটিভ মন্তব্য করলো, ওইটাকে আবার টেনে এনে ওই স্ক্রিনশটটা নিয়ে আমরা আবার বারবার কষাই কষাই এই ধরনের বলছি। তাতে কিন্তু ওই যে গোয়েবলসীয় সত্য, যেটা মানে কন্টিনিউ টু টেল এ লাই এগেন এন্ড এগেন, ইট উইল প্রুভ টু বি দ্য ট্রুথ। একটা মিথ্যাকে তুমি বারবার বলতে থাকো, একসময় এটা সত্য হবে। যেমন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা ওই যে যেটা আমরা কমনলি বলি যে ডাক্তাররা জনগণের টাকায় ডাক্তাররা পড়ে, এই কথাগুলো কিন্তু ওই যে বলতে বলতে পলিটিক্যাল লিডাররা কিন্তু এগুলো বলেছেন। প্রাচ্যের অক্সফোর্ডের ক্ষেত্রে কেউ একজন বলেছেন যে অক্সফোর্ডের সাথে এটার চেহারার একটা মিল আছে, সেই থেকে কেউ কোথাও বলেছেন এটা চলতে 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 প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ডের সাথে ঢাকা ইউনিভার্সিটির কোনো সম্পর্ক নেই, ওটা 500 বছর আগের ইউনিভার্সিটি, এটার সাথে কিসের ঢাকা ইউনিভার্সিটি সম্পর্ক? এবং এটা বলেছেন ডক্টর মিজানুর রহমান, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা ইউনিভার্সিটি তিনি 30-35 বছর অধ্যাপনা করেছেন, একজন সিনিয়র ডিন ছিলেন, অনেক কিছু ছিলেন। তো তিনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছেন যে আসলে এই দুইটার তুলনার কোনো বিষয় না, কিন্তু কথাটা একবার আসার পর যাচাই বাছাই ছাড়াই আমরা ব্যবহার করছি। যেমন আমরা যেটা বলি ওই যে ডাক্তাররা জনগণের টাকায় পড়ছেন, এবং এটা কে বলছেন? কলেজের শিক্ষক বলছেন। এটা কে বলছেন? একজন ইঞ্জিনিয়ার বলছেন। এটা কে বলছেন? একজন অন্য যে প্রশাসনের লোক বলছেন। কিন্তু খুবই আশ্চর্য ব্যাপার যে ইন্টারমিডিয়েট পর্যন্ত সবাই যে সিস্টেমে পড়েছে, সবাই তো একই সিস্টেমে। তারপর যার ডাক্তারিতে আসার সুযোগ হয়েছে সে এসেছে, কাউকে তো বাড়ি থেকে টেনে আনেনি। তো এই জিনিসগুলা যদি আমরা, জিনিসটা বোঝানোরও দরকার ব্যাপার আছে, তবে কেউ কিছু বললেই ওটাকে ওভার রিয়েক্ট না করাচ্ছি, আমাকে আমার রাস্তা তৈরি করে যেতে হবে। এখনো কিন্তু মানুষ বিদেশ থেকে পেশেন্ট রেফার ব্যাক টু বাংলাদেশ, যে আপনি অমুক ডাক্তারের কাছে যান। আর ভাস্কুলার সার্জন একজন সিঙ্গাপুর থেকে বলে দিল যে ভাই আপনার এখানে আসার দরকার নেই, জাস্ট স্টে ব্যাক উইথ ডক্টর সাকলাইন রাসেল। দ্যাট ইজ ভেরি মাচ পসিবল। তো দিস ইজ দ্য থিং, আমাদের অবশ্যই জুনিয়র ডাক্তারদের প্রতি আমি স্পেশালি আমি অ্যাডভাইস করব যে যত প্রতিকূলতাই থাকুক, এর মাঝে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে যার যার পার্সোনাল এক্সিলেন্স বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ইফ ইউ আর এন এক্সিলেন্ট ডক্টর, definitely there are so many patients and there are very affectionate and lovable patients around you, এটা অন্তত নিশ্চিত করে বলা যায়। এবং আপনার মজার একটা তথ্য দেই, আমার ইউটিউবের যে সমস্ত ভিউয়ার্স আছে ওরা তো আমাকে ডাটা পাঠায় যে কতগুলো ভিউয়ার্স কোন দেশ থেকে আপনার ভিডিও ভিউ হয়। সেকেন্ড হাইয়েস্ট ভিউ হচ্ছে ইন্ডিয়া থেকে, 12.6% সেখানকার ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখছেন।
তো আসলে হয়েছে কি যে ভাইয়া মানে আপনি যে কথাটা বললেন এটা আমার একদম মনের কথা। কোন অর্থে? যে এই যে যারা দর্শক সাধারণ মানুষ আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, এখানে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা বসে আছি, আপনারা সারাদিন বকা দেন, গালি দেন, দেখবেন যে দিন শেষে আমরা এক ধরনের হ্যাপিনেস নিয়ে ঘুমাতে যাই। এর কারণটা হলো কি, ওই যে 90% পিপল যারা আমাদের জন্য দোয়া করছে, যাদের মুখে হাসি দেখে আমরা খুশিতে মনে হয় যে জীবনটা আমাদের অন্যরকম ভাবে আল্লাহ তৈরি করেছেন, এবং আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তুমি আমাকে ডাক্তার বানাবা, সেই জন্যই আমাকে সৃষ্টি করেছো। কারণ 90% মানুষের স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা প্রতিদিন ঘুমাতে যাই। আর যে ডিসস্যাটিসফ্যাকশন গুলোর কথা বলেন সেগুলো 10%, 5%, 2%। কারণ আমরা দিন শেষে মানুষ, হ্যাঁ, আমরা ফেরেশতা এবং না। একজন সার্জন, ভাই আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ, আপনি 99 জনের সফল হয়েছেন, তার মানে কি একজনের ক্ষেত্রে আপনি কিন্তু ভিলেন। এখন গল্পটা তো ফুলে villain, ওই হ্যাঁ, একজনেরটাই হ্যাঁ। ফুলে ওঠে, 99% এর এবং গল্প আমার কিন্তু তো ফুলে এটা ওঠে না। রাইট, আমার এটা এনজয় করতে হবে। আমি মনে করি না যে আমি 100% যদি স্মুথ, এটা তো বলে যে এ স্মুথ সি ডাজন্ট মেক এ স্কিলফুল ম্যারিনার। একটা শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারবে না। আমি যত অশান্ত সমুদ্রে দক্ষভাবে চালাতে পারবো, দ্যাট ইন্ডিকেটস দ্যাট আই এম এ স্কিলফুল ম্যারিনার। তো কাজে আমার কথা হচ্ছে ওই যে বাকি 10% এর মধ্যে 5% তো আমাকে একটু কষ্ট করতে পারে, কিছু যদি একটু আনরুলি থাকে, এইটাকে চ্যালেঞ্জটা নেওয়াটাই তো আমার কাজ। আমার সার্ভিস যদি এত স্মুথ হয় তাহলে তো আমার কোয়ালিটিটা কি, আমার স্কিলটা কি? হাওয়ার দিকে তো পাল উড়িয়ে দিলেই তো নৌকা তরতর করে চলতে পারে, তাহলে এখানে মাঝির কি গুরুত্ব? আমার মনে হয় যে ওই যে বলে না যে চ্যালেঞ্জ ইজ এ চান্স, অ্যাডভার্সিটি ইজ এন অ্যাডভান্টেজ। অ্যাডভার্স সিচুয়েশনে তোমাকে অ্যাডভান্টেজটা শো করতে হবে যে তুমি কিভাবে একটা স্টেপিং, মানে স্টোন রাস্তায় পড়ে আছে, এটাকে কি আমি বাধা পাবো নাকি এইটাকেই স্টেপিং স্টোন ধরে আমি উপরে উঠবো? দ্যাট ইজ দ্য থিং। ধন্যবাদ থ্যাংক ভাই। ইউ আসলে সাকিব। পরিবারের কথা বলতে গেলে আমরা আসলে পুরো হেলথ সেক্টর নিয়ে কথা বললাম, কারণ কথা বলার সময় আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত, এমন একজন দম্পতি উপস্থিত যারা পুরো দেশের স্বাস্থ্য নিয়ে কথা বলেন। এবং ভাই আপনি আমার সাথে অবশ্যই এগ্রি করবেন, এবং ভাবি আমাদের পাশাপাশি দুজন আছেন, এগ্রি করবেন এটাই যে আমি যেহেতু একজন আবার হাতুড়ে সাংবাদিক ও সাংবাদিকতার সঙ্গে আমি জড়িত আছি স্কুল কলেজ লাইফ না থেকেই। ভাই, আপনি তো আমাদের সাংবাদিক সাথে সফল, মাশাআল্লাহ। তো দেখি যে ওই সাংবাদিকরা আমাকে সবসময় অভিযোগ করে, যেমন ডাক্তারদের অভিযোগ কি যে আমাদের ভালো দিকগুলো সাংবাদিকরা প্রচার করে না, আবার সাংবাদিকদের অভিযোগ কি যে আমরা যদি আপনাদের ভালো নিয়ে একটা রিপোর্ট করি ওটা 2-3টা শেয়ার হয়, আর একটা যদি নেগেটিভ বললে এটা 2-3 লাখ শেয়ার হয়। এবং দ্যাটস দ্য রিয়েলিটি। কোনো একটা কারণে কেন জানি আমরা নেগেটিভ জিনিসগুলো বেশি পছন্দ করি, এবং রেসিপিটা তাই নেগেটিভ হয়, এটাই রান্না হয়, এটি পরিবেশন করা হয়। এত কিছুর পরেও আমরা ভালো আছি। আমার কাছে যেটা মনে হয় যে এ দেশটা আবারও ঘুরে দাঁড়াবে, এবং এই ঘুরে দাঁড়ানোর যারা সৈনিক তারা হবেন একজন চিকিৎসক। তিনি পুরস্কৃত হন আর না হন, তিনি নিশ্চয়ই এর বেনিফিট একদিন না একদিন পাবেন। সেটা হতে পারে এপারে কিংবা ওপারে। ডক্টর আরিফ মোর্শেদ খান এবং ডক্টর আতিশা রাব্বি, আপনারা জানি যে এখনো খাননি, আমরা জানি যে আপনার বেবিরা এখন পাশে গুড়গুড় করছে যে মা এতক্ষণ পরে বাড়িতে আসছে, কতক্ষণে একটু পাশে থাকবে। ওদেরকে ট্যাব দিয়ে বসিয়ে রেখেছেন যে তোরা একটু ঠান্ডা থাকে, এই ফাঁকে আমি একটু প্রোগ্রামটা করি। এটাই সৌন্দর্য, এটাই একজন চিকিৎসকের জীবনের রিয়েল সিনারিও। আমরা মনে করি যে আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখলেন, যাই শুনেন না, যাই করেন না কেন, আমরা দিন শেষে হ্যাপি, কারণ আমরা অনেকগুলো হ্যাপি মুখ দেখে প্রতিদিন ঘুমাতে যাই। তারপরে আমরা আবেদন রাখতে চাই প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের রোগীরা সত্যিকার অর্থেই তারা একটু হাসি মুখ, একটু সহমর্মিতা পেলে অনেক বেশি খুশি হয়, এবং এটি করবার জন্য তাদেরকে একটু কোয়ালিটি টাইম দিতে হবে। আপনি বিশেষজ্ঞ চিকিৎসক, সব রোগী আপনাকে দেখতে হবে এমন কোনো কথা নেই, কারণ কিছু চিকিৎসক অনেক রোগী দেখছেন, কিছু চিকিৎসক অনেকটা ফ্রি সময় কাটাচ্ছেন। আমার মনে হয় এখানে রেফারেল সিস্টেমটাও স্ট্রংলি তৈরি হওয়া দরকার। আপনাদের দুজনই সুস্থ থাকবেন, এবং শেষ পর্যন্ত সুস্থ থেকে আবারও সুস্থ থাকার গল্পগুলো একদিন আমাদের সঙ্গে বলবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেকের কাছে 30 সেকেন্ডের অনুভূতি নিয়ে শেষ করতে চাই। প্রথমে ডক্টর আতিশা রাব্বি। থ্যাংক ইউ ভাইয়া এই প্রোগ্রামটাতে আসার জন্য, আর আপনাদের সাথে মানে আপনার সাথে কথা বলার জন্য এভাবে। আর হচ্ছে আমিও দোয়া করছি বাংলাদেশের মানুষের জন্য যে আমরা খুব দ্রুত এই সময়টা পার করে ফেলি, এবং একটা সুস্থ স্বাভাবিক আগের মতো জীবনে ফিরে যেতে পারি যাতে। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ভালো জি, থাকবেন ভাইয়া। ডক্টর মোহাম্মদ আরিফ মোর্শেদ খান। হ্যাঁ, তো আমাদের যেহেতু করোনা চলে এসছে এবং এটা থাকবে, তো কাজে আমি আমার সকলের জন্য এটাই বলা যে যেহেতু করোনা আপাতত যাচ্ছে না, তো এখন যে নতুন টার্মিনোলজি এসছে নিউ নর্মাল, মানে নর্মাল কিছু না, নিউ নতুন ভাবে এটা নর্মাল, অর্থাৎ সেটা হচ্ছে অবশ্যই আমাদের মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং যথাসম্ভব 3 ফিট থেকে 6 ফিট মেনটেন করতে হবে, এবং পার্সোনাল হাইজিন গুলো মেনটেন করে আমাদের সবকিছু যতটুকু সম্ভব আবার চালানো শুরু করতে হবে। আর আমি একজন করোনা রোগীকে ক্রস করলাম মানে আমার করোনা হয়ে গেল তাও কিন্তু নয়, মোটামুটি
15 মিনিটের একটা টাইম লিমিট থাকে, এবং এটা 6 ফিটের লেস দেন 6 ফিট এক্সপোজারের ব্যাপার থাকতে পারে, এবং এটা আমাদের ওই মাস্ক ছাড়া বা এই ধরনের ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে টেস্ট নিয়ে যে কথা হচ্ছে, বা বিভিন্ন টেস্ট নিয়ে বিভিন্ন ইরেগুলারিটিস আমরা শুনতে পাচ্ছি, টেস্ট নিয়েও আপনাদের বেশি দুঃখিত হওয়ার বা বিভ্রান্ত হওয়ার কিছুই নাই। করোনা লাইক সিমটমস যদি আপনার থাকে, গলা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, একটু শ্বাসকষ্টের মতো, আপনি নিজেকে করোনা রোগী ভেবেই চিকিৎসা করতে থাকুন বা চিকিৎসা নিতে থাকুন, ডাক্তারের সাহায্য নিন, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ টেস্ট পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসলেও আপনি পজিটিভ থাকতে পারেন। আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন দুজনেই পজিটিভ এসেছেন, ঠিক তখনই জয়া বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন তারা কিন্তু প্রথমে নেগেটিভ এসেছিলেন, পরে আবার দ্বিতীয় টেস্টে ঐশ্বরিয়া এবং তার মেয়ে আরাধ্য তারা পজিটিভ হয়েছে। সো হুইচ ডাজ মিন যে আপনি তো প্রতিদিন টেস্ট করতে পারবেন না, তারা সেলিব্রিটি মানুষ 2, 3, 5 বার টেস্ট করতে পারবে। তো এটা কি সম্ভব যে ঐশ্বরিয়া বা কি বলে জয়া বচ্চন পজিটিভ ছিলেন না? তা তো না। তো তার মানে হচ্ছে যে কোনো ফ্যামিলিতে একজন মেম্বার যদি পজিটিভ হন, বাকিরা সবাই মোটামুটি আইসোলেশনে চলে যাবেন বা কোয়ারেন্টিনে থাকার চেষ্টা করবেন, এবং সেভাবেই মোটামুটি সহজভাবে করোনাকে জয় করার চেষ্টা করবেন। ইন্ডিয়াতে আরেকটা কথা বলে যে একজন করোনা টেস্ট পজিটিভের এগেনস্টে কমপক্ষে 20 জন করোনা রোগী আছে, কাজেই চিন্তা করার কিছু নাই টেস্ট সংখ্যা। এটা এপিডেমিওলজিস্টদের ব্যাপার, সরকারের ব্যাপার। আপনার আমার পার্সোনালি রোগী হিসাবে চিন্তা করা দরকার। বাংলাদেশেও একই ব্যাপার, যেহেতু ইন্ডিয়াতে যা বাংলাদেশে তা মোটামুটি কাছাকাছি। বাংলাদেশে একজন রোগীর এগেনস্টে যদি 20 জন না ধরি 18 জন হবে অথবা 22 জন হবে, এই তো। তো লেট দেম বি করোনা, এবং তারা আলটিমেটলি ভালো হয়ে যাবেন, বেশিরভাগ অ্যাসিম্পটোমেটিক থাকবেন বা কিছুটা সিমটম নিয়ে ভালো হয়ে যাবেন। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে শুভেচ্ছা। আতঙ্ক থাকবেন না, স্টে সেফ, স্টে ফাইন, স্টে স্ট্রং। স্ট্রেংথ ইজ দ্য কি। যত স্ট্রং থাকবেন, ইমিউনিটি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, আপনারা ভালো থাকবেন। আপনাদের দুজনের জন্য অশেষ শুভকামনা রইল। এবং দর্শক মন্ডলী যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখলেন, ফাইটার্স ফ্যামিলি কোভিড-19 এই অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আগামী পর্বে আবার নতুন কোনো পরিবারকে নিয়ে কথা হবে। সে পর্যন্ত এবং পুরোটা বছর, পুরোটা জীবন সুস্থ থাকবেন, এবং আপনার সেই সুস্থ থাকার ওসিলা যেন আমরা চিকিৎসকরা হতে পারি, সেই প্রার্থনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।